শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইগলু তারকা কথনের আয়োজনে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আজকের আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন তিনজন উদ্যোক্তা, তিনজন নারী উদ্যোক্তা, তিনজন তিন জায়গা থেকে স্বনামে খ্যাত এবং প্রত্যেকেই যার যার জায়গা থেকে ভীষণ রকমের সফল। পরিচয়ের আনুষ্ঠানিকতাটা আগে আসি শাহরুখ, তারপরে গিয়ে অন্যান্য কথাগুলো হবে। আমাদের সঙ্গে প্রথমেই যার সঙ্গে পরিচয় করে দিব, আমাদের সঙ্গে রয়েছেন আফরোজা পারভিন, রেট বিউটি পার্লারের ওনার এবং সেই সঙ্গে সঙ্গে বিউটি কনসালটেন্ট। স্বাগত আপনাকে, কেমন আছেন? ভালো আছি। আমাদের সঙ্গে রয়েছেন, এই নামটি বলার আগে বলতে হবে যে এই নামের আগে যে শব্দটি আসে সেই শব্দের আগের যে কথাটি সেটি হচ্ছে বাংলাদেশে প্রথম নারী তিনি। সেই ক্ষেত্রে ডিজের প্রসঙ্গ যদি আসে, এখন যে কোনো পার্টি যে কোনো উৎসব মানে হচ্ছে ডিজে ছাড়া চলবে না, এবং সেই জায়গায় যখন চারিদিকে সকলে আসতে শুরু করেছেন, কাজ করতে শুরু করেছেন, তখন একজন নারী এলেন সামনে এবং সেই জায়গাতে বেশ নাম করলেন। তখন ওয়ান অ্যান্ড অনলি ছিলেন, এখন তার দেখা দেখে অনেকে এসেছেন। আমাদের সঙ্গে রয়েছেন ডিজে সোনিকা। কেমন আছেন? ভালো আছি। এবং আরো অনেক অনেক পরিচয় তো রয়েছে, সেগুলো একের পর এক আলাপের সময় আসছি। আর একজন নারীর সঙ্গে পরিচয় করিয়ে দিব, যিনি মডেল, কোরিওগ্রাফার এবং সেই সঙ্গে সঙ্গে উদ্যোক্তা, সেই পথে তিনিও হাঁটছেন। আছেন আমাদের সঙ্গে সৈয়দ রুমা। হ্যালো, কি খবর? এই তো ভালো। তিনজন নারী উদ্যোক্তা আমাদের সঙ্গে আজকে তারকা কথনে রয়েছেন। আর সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে, কারণ এখন আর সেই সময়টা নেই যে নারী শুধুমাত্র একটা ছোটখাটো কাজ করছে, ঘরে বসে থাকার তো এখন আর দিনই নেই। আর তার চাইতে বড় কথা হচ্ছে যে ঠিক আছে, ঘরের মেয়েটা একটা কাজ করছে, শখ করে করছে তা নয়, এখন সবকিছু আসলে পেশাদারির জায়গায় আসছে, পেশা জীবিকার জায়গায় আসছে এবং মানুষ শিখছে। কেমন লাগে যখন নিজে একজন উদ্যোক্তা হিসেবে আপনার অধীনস্থ যারা আছেন বা যাদেরকে আপনি শেখাবার জন্য সামনে দাঁড়াচ্ছেন, কেমন লাগে তখন? খুব ভালো লাগে, ব্লেসড ফিল করি যে এই সুযোগটা হয়তো বা অনেকেরই আসে না। এটা হয় যে আমাদের একটা প্রতিষ্ঠানে যখন অনেকগুলো মেয়ে কাজ করে, ভালো লাগে যে শুধু আমি আমার ফ্যামিলি না, আরো 100টা ফ্যামিলি যাকে সাপোর্ট করছি ব্যাক এন্ড থেকে। সো এটা খুব ভালো লাগার একটা জায়গা। সেকেন্ড জায়গা হচ্ছে যখন এটা হয় যে আমাকে দেখে কারো ইচ্ছে করে যে সেও তার নিজেকে তৈরি করবে, আমারই মতন হতে চায়, এটা আমার মনে হয় তৃপ্তি, মানুষ তৃপ্ত হওয়ার যে একটা ক্ষোভ প্রত্যেকের থাকে যে আমি তৃপ্ত হতে চাই আমার কাজ আরো চাই এরকম। সো ওই জায়গা থেকে আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট মেডিসিন, যেটার জন্য সবার একটা ক্রেভিং থাকে, এবং সেটা আমি যখন পাচ্ছি তখন খুব ভালো ফিল করি যে না, এটা ফ্যান্টাস্টিক যে আরেকটা মানুষ গড়ে উঠতে পারছে। মানে আমাদের একটু সহযোগিতায় অনেক কিছু করতে হয় না, কিন্তু অল্প একটু যত্ন নিলেই কিন্তু আরেকটা মানুষ, আরো অনেকগুলো মানুষ তৈরি হয়ে যায়। দেখুন একটা জিনিস, রুমা, সোনিকা ওরা হয়তো আমার সঙ্গে একমত হবেন যে আমরা যখন পথ চলা শুরু করি তখন ছোট আকার, এবং আস্তে আস্তে সেটা কলেবর অনেক বড় হয়, বিশাল হয়, এবং সেই বড় জায়গার একটি শব্দের নামে যদি আসে, সেটা হচ্ছে উজ্জ্বলা, যেটি একটি বেশ বড় একটি কলেবরে কাজ করছে এবং যেটা নেতৃত্ব দিচ্ছেন আপনি। আমরা কিছু অংশ দেখে আসবো, দেখে তারপরে ফিরছি প্রসঙ্গে। উজ্জ্বলা পথ প্রদর্শক 2018 বিউটি এক্সপার্ট কন্টেস্ট চলছে। পুরো বাংলাদেশ থেকে সব বিউটিশিয়ানরা, বিউটি এক্সপার্টরা, বিউটি আর্টিস্টরা এই কন্টেস্টে অংশগ্রহণ করছে। তো এটার একটা অনেক বড় দিক হয়েছে এখন। আর সবচেয়ে বড় যেটা হচ্ছে কি, আমাদের দেশে এই প্রফেশনটিকে এখন উইমেনরা অনেক বেশি নিচ্ছে।
মেকআপ সাবজেক্টটা কিন্তু শেখবার কোনো শেষ নাই, হ্যাঁ, এটা আমরা এখনো শিখছি। সো আমার মনে হয় ইনশাল্লাহ ইন ফিউচারে মেল মেকআপ আর্টিস্টদের জন্য উজ্জ্বলা কিছু করবে। আমি বলবো বাংলাদেশে এই প্রথম এটা হচ্ছে, এটা আসলে অনেক ভালো হচ্ছে, বিকজ আমরা বিউটিটাকে এখন ইন্ডাস্ট্রিতে আমরা নিয়ে গিয়েছি। উজ্জ্বলাতে আসার পরে এত সুন্দর করে ওনারা আসলে শিখিয়েছে আমাদেরকে, সাহস পেয়ে গেছি যে এত বড় একটা কন্টেস্টের ভেতরে যে পার্টিসিপেট করব। এটা করতে পেরে আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি, আশা করছি যেন ভালো কিছুই হবে। থ্যাংক ইউ। ইটস আ ভেরি বিগ প্ল্যাটফর্ম ফর আস, হোপ থিংস আমরা আরও বেশি উজ্জ্বল করতে পারবো নিজে। ওরা কাজ শিখবে অ্যান্ড ওরা একটা কিছু নিজের লাইফ নিয়ে কিছু একটা করতে পারবে, এটা অনেক বড় ব্যাপার। ভীষণ ভালো একটা উদ্যোগ এবং ভীষণ ভালো রকমের একটি প্রয়াস। এটি এখনো তো চলছে না? এখনো চলছে। আজকে বেসিক্যালি ওদের রেজাল্ট আউট হবে। 100+ মেয়েরা সারা বাংলাদেশ থেকে এটাতে অংশগ্রহণ করেছে। ওরা খুব কষ্ট করেছে, ওরা ওদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। আজকে হোপসো সবাই একটু আস্তে আস্তে রিল্যাক্স হবে। অ্যান্ড 30 জন এই কম্পিটিশন থেকে বাছাই রাউন্ডে ওরা বের হয়েছে, যাদেরকে নিয়ে আমরা অক্টোবরের লাস্ট উইকে গালা রাউন্ডটা হবে। ওকে, মানে একজন বিউটিশিয়ান বলি বা একজন মেকআপ আর্টিস্ট বলি, অন্যের সৌন্দর্যের চাইতে মানে নিজের সৌন্দর্যটা বা নিজের প্রেজেন্টেশনটা ইজ অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট। ভিতরে যদি না থাকে কোনো কিছু, তো তুমি অন্য কাউকে দিতে পারবো না। একদমই নিজের তাই, সৌন্দর্য আগে থাকতে হবে। সেটাই। সোনিকা, ফার্স্ট ডিজে অফ বাংলাদেশ, ফিমেল ডিজে অফ বাংলাদেশ, এবং গান, উপস্থাপনা, ডিজে, এত কিছু, কিভাবে কি? ওয়েল, প্রত্যেকটা কাজই শখের বশে করা। বেসিক্যালি তো আমি ডিজে, মানে মিউজিক এরিনা থেকে আমার মিডিয়াতে আসা। তো ডিজে করতে করতে একটা সময় ভাবলাম যে না, আমার ফ্যান্সরা আমাকে আরো একটু অন্যভাবেও দেখতে চায়। তো তখন চিন্তা করলাম একটু হোস্ট করে দেখি, দেখলাম সেটা আমার ফ্যানরা অ্যাকসেপ্ট করলো। তারপর ভাবলাম একটু গান গেয়ে দেখি, দেখলাম সেটাও অ্যাকসেপ্ট করে নিল। তারপরে ভাবলাম আর একটু বড় কোনো স্টেপ নেওয়া যায়। গান হবে নাকি আজকে একটু? ফ্যান্স দেখছে তো। আর তারপর তো বড় স্টেপ বলতে তখন ভাবলাম যে অভিনয় করলে কেমন হয়, তো কিছু নাটকও করলাম। সো ফাইনালি সব জায়গায় একটু ঘুরে ফিরে দেখা হলো, মিডিয়ার বিভিন্ন সেক্টর ঘুরে দেখা। কিন্তু যত যাই হোক সর্বোপরি আসলে সোনিকা ডিজে সোনিকা। হ্যাঁ, আমি মানে প্রত্যেকটা জায়গায় আমি নিজেকে অ্যাজ এ ডিজে সোনিকা প্রেজেন্ট করি। রাইট। সো হোস্ট হলেও ইয়েস ডিজে সোনিকা ইজ হোস্টিং, অ্যাক্টিং করলেও ডিজে সোনিকা ইজ অ্যাক্টিং। রাইট। তো শেখাটা কিভাবে, মানে এই ডিজে করার ভূতটা কোত্থেকে মাথায় চাপলো? ভূতটা আসলে মিউজিকের প্রতি তো ভালোবাসা ছোটকাল থেকেই ছিল, প্লাস আমার ছোটবেলা থেকে গান করতেন এরকম কিছু? ছোটকালে গান শিখেছি, মা গান করতো, মার কাছ থেকেই প্রথমে হারমোনিয়ামে হাত দিয়ে গান টান শিখলাম, কিন্তু কখনো সিঙ্গার হব এটা ভাবিনি। তো মিউজিকের সাথে থাকতে থাকতেই দেখা গেল যে যখন একটা চান্স পেলাম যে বাংলাদেশে মেয়ে ডিজে হওয়ার মতো, অফকোর্স চান্সটা বলতে গেলে গ্র্যাব করে নিয়েছি, বিকজ তখন বাংলাদেশে যেহেতু কোনো মেয়ে ডিজে ছিল না, সো আই নিউ ইট যে ইয়েস তাহলে আমি এটাই করতে চাই। ওকে, তো একজন বাংলাদেশের প্রথম ডিজে হয়ে ওঠার পেছনে যেমন একটা ভালো মানে একটা ইন্সপিরেশন আছে, তেমন চ্যালেঞ্জও তো নিশ্চয়ই ছিল, কারণ অনেক ধরনেরই প্রতিবন্ধকতা থাকে প্রত্যেকটা কাজের সেক্টরেই। যখন এই বেলাতে তো বেশি ছিল মনে হয়। যখন নতুন কেউ কিছু করতে চায় সেটা কিন্তু প্রথম কেউ অ্যাকসেপ্ট করে নেয় না, আস্তে আস্তে সেটা অ্যাকসেপ্ট হয়ে যায়। কথা মাঝখানে বলি, যদি মেয়ে হয়, হ্যাঁ যদি মেয়ে হয় সেটা কখনোই কেউ নিতে চায় না। র‍্যাম্পে কাজ করার বেলাটাও কি এরকমই ছিল? অবশ্যই, এটা 100%। একটু শুনতে চাই কিরকম ভাবে শুরু হলো রুমাল? ফার্স্টে যখন মডেলিং দিকে আমার কখনো খেয়াল ছিল না, আমার বড় বোনের খেয়াল ছিল যে খুব র্যাম্পে হাঁটবে এরকম কিছু। তো ওর মাধ্যমেই আমার আসা, যখন পুরাটা শো শুরু করি বা চ্যানেলে আসা যখন শুরু করি, আমার ফ্যামিলি থেকে অনেক বেশি প্রবলেম হয়েছিল। আচ্ছা, কিন্তু বোনের খুব একটা ইচ্ছা ছিল। আমি এত দূর বিকজ অফ মাই বোন, বা সে মানে আমি থ্যাঙ্কস বলবো রেশমাকে, আমার বোনের নাম রেশমা, যে তার জন্যই এত দূর আসা। এখনো সে আমাকে কিন্তু খুব গাইড করে।
হ্যাঁ, আর র্যাম্প জিনিসটা হচ্ছে যখন আমি 2002-তে শুরু করি তখন কিন্তু কেউ ওরকম র্যাম্প করতো না, বা ওরকম ভাবে শো হতো না, মাসে হয়তো বা একটা বা 2 মাসে একটা হতো। এখন দেখবা যে প্রতিটা ঘরে একটা মডেল আছে, প্রতিটা ঘরে একটা আর্টিস্ট আছে। ওই সময় কিন্তু এরকম কোনো কিছু ছিল না। 2002-তে শো করতে হলে অনেক যুদ্ধে শোটা করতে হতো, কিন্তু এখন কেমন যে এরকম আগ্রহ কম মানুষের এখন শোটো দেখা। ওই সময় কিন্তু আগ্রহটাও বেশি ছিল, কম জিনিস ছিল কিন্তু সুন্দরভাবে জিনিসটা ছিল। এখন হজবড়ল জিনিসটা আসলে কি তাই? আপনি নিজে তো কোরিওগ্রাফি করছেন এখন, তো এখন কি কি কাজ করছেন আপনি, মানে অ্যাজ এ মডেল এবং কোরিওগ্রাফি ক্ষেত্র? মডেলিং যেখানে শেষ করার পর আমি শুরু করতে যাচ্ছিলাম যে কোরিওগ্রাফিটা, যে নিজেকে মিডিয়ার সাথে রাখবো, এস্টাবলিশ করে রাখবো, কারণ মিডিয়া আমার ফার্স্ট প্রায়োরিটি। রাইট। তো মডেলিং করতে করতে ভাবলাম যে অনেক দিন হয়ে গেল, তো আমি ওর মাঝখানে আইটেম সংও করেছিলাম, কিছু নাটকও করেছিলাম। তো তারপর আমি বললাম কিভাবে লং টাইম এখানে থাকা যায়। তো দেন চিন্তা হলো যে আমি কোরিওগ্রাফি করতে পারবো। তো সিনিয়রদের সাথে কথা বলে অল্প অল্প কাজ শুরু করার পর যে কোরিওগ্রাফিটা শুরু করে দিয়েছি। তারপরে দেন চিন্তা করলাম যে একটা বিজনেস উমেন হিসাবে কেমন হয়। আমি এই এন্টারপ্রেনারশিপের প্রসঙ্গে আসবো, ওটা আমি ভালো মতো করে শুরু করব, কিন্তু অ্যাজ এ মডেল যেটা হয় যে আপনাকে অনেক রকমের কাপড় প্রেজেন্ট করতে হচ্ছে, অনেক রকমের প্রোডাক্টও ইভেন দো সেগুলোকে আপনাকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে, এবং সে কারণে দেশে বলেন, দেশের বাইরে বলেন, দেশের বাইরেও আপনি অনেক গিয়েছেন, তো সেই এক্সপেরিয়েন্সগুলো বলেন একটু। আমি সবগুলো ড্রেসেই কমফোর্টেবল, যে আমি ক্যারি করতে পারি। বেশিরভাগই আমি মনে করি যে আমি ওয়েস্টার্ন আর শাড়িটা বেশি ক্যারি করতে পারি। তো আমি যে জিনিসে কমফোর্টেবল তো আমি পড়তে পারবো, আমার কোনো সমস্যা না। বা মানুষ কি বলতেছে বা মানুষের চিন্তা ধারণা কি সেটা আমার দেখার বিষয় না, আমি কোন জিনিসে কমফোর্টেবল আমি ক্যারি করতে পারতেছি জিনিসটা, সেটা তো আমার সমস্যা। কিন্তু আমরা এত বছর ধরে এটাই দেখছি রুমা সবই ক্যারি করতে পারে, সমস্যা হচ্ছে কোনটা পারে না এটা কিন্তু আমরা জানি না। তোমাদের দোয়া, দ্যাটস হোয়াই শি ইজ দ্য সুপার মডেল অফ বাংলাদেশ। ট্রু, মাই প্লেজার। মানে তোমাদের দোয়াতে তোমরা পাশে আছো বলে আমি আছি, তাই না? আরে কি পরিমাণে মানে ওভারওয়েলমড। আর একজন বিউটি এক্সপার্ট তো আছেন পাশে বসে, তো মডেল তৈরি করবার ক্ষেত্রে আসলে কি কি ব্যাপার রাখতে হয়, মানে অ্যাজ এ বিউটিশিয়ান, অ্যাজ এ বিউটি কন্টেস্টেন্ট? আফরোজা আমাকে অনেক জ্বালাইছে ফার্স্ট রেড পার্লার ওপেনিং এর সময়। আমার জ্বর, কিন্তু সে আমার মেকআপ করবে, সে শুট করাবে। আমার 103-4 জ্বর ছিল, আমিও শুট করেছি, মানে আমি বসতে পারতেছি না, ওই আমাকে শুয়ে মেকআপ করতে, তুই শুয়ে থাকো মেকআপ করে দিচ্ছি, আমি ঘুমিয়ে গেছি। কিন্তু আফরোজা ফার্স্টে অনেক জ্বালাইছে, এটা সত্যি কথা। অনেক কাজ করেছি আমরা একসাথে, যখন মানে একদম আমার রেড স্টার্ট হলো তখন যেটা ছিল যে রেডের বয়স কত হয়ে গেল? 10 ইয়ার্স শুরু মানে হয়েই গেল। তো ওখানে যেটা ছিল যে তখন হচ্ছে যে কি হয়েছে, তো বিউটি শুট তো রুমার হতে হবে, ব্রাইডাল শুট তো রুমার হতে হবে, স্কিনের শুট ওটাও রুমার হতে হবে। তো ঘুরে ফিরে ও এরকম যখন আসতো, বেসিক্যালি আজকে রুমা এত সুন্দর করে সাজে, সব তো আমার কাছে। আচ্ছা আচ্ছা, ওদের আমাদেরকে লাগে না, এই যে একটা কমপ্লেইন কিন্তু চাপায় দিছে। না, আমরা সত্যি কথা পার্টিতেও যেতাম যখন, এই যে সোনিকা আছে যেহেতু পার্টি ইভেন বিয়েতেও যাব, পার্লারে সেজেই যেতে হবে। কি আছে আফরোজা তো আছে, যাই। আবার পার্টিতে যাব, আচ্ছা আফরোজা আজকে পার্টি আছে, যাই। সবাই ওই সময় আফরোজাকে এত বেশি জ্বালানো হয়েছে যে ওটার শোধ হিসেবে আফরোজা কম জ্বালায়নি, আফরোজা অনেক বেশি জ্বালাইছে। আসলে কি এই ভেতরে হাড়ির খবর বেশি। আমরা এমন হয়েছে যে পুরো দিন একসাথে, সকাল থেকে শুরু করে রাতে 12টা-1টা পর্যন্ত একসাথে কাজ করেছি। আর কি ছিল, কাজের প্রতি ডেডিকেশন যেমন ওদের ছিল তেমনি আমাদের ছিল। হ্যাঁ, আমরা এরকম প্রচুর, আমি বেসিক্যালি 2 বছর ইন্ডাস্ট্রিতে ফ্রিল্যান্সার মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছি। ওই সময় দেখা গেছে যে এত কাজ করেছি আমরা যে অলমোস্ট যে খাতে ইভেন সোনিকা সহ। হ্যাঁ এক্স্যাক্টলি, আই ওয়াজ ওয়ান অফ ইওর মডেল একবার। একটা ছিল, আমি একটা পর্যায়ে কথা বলবো যে আমরা তিনজন যেটা বসা, আমরা মনে হয় কাজের প্রতি খুব ডেডিকেটেড। এমন যদি আর ধাপে ধাপে সবাই বের হয় তো বাংলাদেশকে মনে হয় ছেলেরা কোনো কাজই করা লাগবে না। সত্যি কথা, ঘরে বসে থাকবে, মানে ছেলেদের কোনো কাজই করা লাগবে না। আমি বলবো যে যেহেতু ওকে অনেক চিনি, ওকেও চিনি, তো সবাই সবার সেক্টরে কিন্তু অ্যাক্টিভ। এমন না যে একটা জিনিস ধরা হয়েছে আর সেটা ফেল হয়েছে, এন্ড প্রত্যেককে কমিটেড। আমাদের কমিটমেন্ট সবচেয়ে আগে। হ্যাঁ, কমিটমেন্ট। আর দেখো ওই ওর বিউটিশিয়ান নিয়ে কিন্তু অ্যাক্টিভ, ওই কিন্তু ওখানে সাকসেস।
ওই ওর ডিজে নিয়ে কিন্তু সাকসেস। আমি এজ এ কোরিওগ্রাফার, এজ এ বিজনেস ওম্যান হিসাবে আমি এখন বলবো যে আমি এখন আচ্ছা এই যে সাকসেস। বিজনেসের প্রসঙ্গে কি অবস্থা, কিভাবে কি করছেন, কি চলছে? না, আল্লাহর রহমতে খুব ভালো। ফার্স্টে রমজানে অনলাইন শপ ওপেন করেছিলাম, তো পাবলিক ডিমান্ড হিসাবে যেরকম অনেক বেশি পাবলিকরা বলতেছিল যে কালেকশন ভালো আনতে, তো আনাম র্যাঙ্কস প্লাজা আমি একটা শপ নিয়েছি আর বাই রুমা। ও আর বাই রুমা, তো আল্লাহর রহমতে খুব বেশি ভালো রেসপন্স তোমাদের দোয়ায়, সবার অডিয়েন্সদের দোয়ায়। তো আবার আমি এখন পুলিশ প্লাজায় একটা শোরুম নেওয়ার চিন্তা ভাবনায় আছে। আর এমনিতে আর কোথায় আছে? না, একটা আনাম র্যাঙ্কস প্লাজা আছে আর নেক্সটে পুলিশ প্লাজাতে চিন্তা আছে। চমৎকার। তাছাড়া অনলাইন বেসড? হ্যাঁ, অনলাইন বেসড। সো সব দিকই আসলে অ্যাক্টিভ। সনিকা, গান শোনান। কেন সনিকা কেন সফটওয়্যার ছাড়া কি হয় না? মানে এটা অনেক মিস হয়ে গেছে না, তাহলে শোনা উচিত। হ্যাঁ, একটু শুনি। আর কি কোনো টপিক নেই? আমাদের শো কি শেষ? না, আমাদের শো এখনো অনেক সময় বাকি আছে। তাহলে শেষে গান টপিকের মধ্যে, আচ্ছা শেষে গান? হ্যাঁ, ঠিক আছে। আমরাও নাচবো। ওই না, হ্যাঁ, এতদিন তো আমার গান বাজানোতে সবাই নাচতো, এখন আমার গান গাওয়াতে সবাই নাচবে। আমি তো ভাবলাম যে নিজে গাইবে নিজেই নাচবে, এরকম। ওই নাচতে পারে, ঠিক নাই, ওই নাচতে পারে। আচ্ছা, এই যে বলছিলেন আপনি যে ফ্রিল্যান্স দিয়ে শুরু করে তারপরে অনেক অনেক কাজ করা, অ্যান্ড আফটারওয়ার্ডস রেড স্টার্টেড। তো তার আগে যেটা হয় যে প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে কাজের ব্যাপারে, বলেন পরিবারের সাপোর্টটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে সেই জায়গাতে। তো কেন বিউটি কনসালটেন্ট, কেন বিউটি এক্সপার্ট? এটা মনে হয় যে বিল্ট ইন ছিল ভেতরে যে এটা হতে হবে। আমার যখন 10 বছর বয়স তখন থেকে আমি মেকআপ নিয়ে কাজ করি, বাট কোনোদিন মনে হয়নি যে মেকআপ নিয়ে এটা প্রফেশনে আসতে পারে। কিন্তু যখন একটু ম্যাচিউরড হলাম, যখন পড়াশোনা শেষ হলো, তখন একটা সময় যে সারপ্রাইজলি এটা বের হয়ে আসলো, এবং তারপরে থেকেই প্রফেশনালি কাজ শুরু করেছি। আচ্ছা, এবং তখন থেকে আমি দেখেছি যে এই জায়গাটা এত ইন্টারেস্টিং, আর আমার নিজের যেহেতু আসলে অসম্ভব ভালো লাগে, তো আমি এটার মধ্যে 100% ঢুকে গিয়েছিলাম। ওই যে বললাম কাজের জায়গাটা আমি খুব ডেডিকেটেড। আমরা যেটা একটা কথা হলো যে শুরু যখন হলো তখন মনে হলো যে এত অসাধারণ, আমি আমার দুনিয়া ভুলে যেতে পারি যখন আমি আমার কাজের মধ্যে থাকি। খুব সত্য। সো ওটা যখন হয় তখন কিন্তু আমার কাছে আর কিছু মনে থাকবেও না। তো ওই কারণে হতে পারে ওইটাই হয়তো বা ইস্যু, যে কাজটা আমাকে টেনে নিয়ে এসছে, যে কারণে আজকে আমি আফরোজা হয়েছি। নতুবা হতে পারতো যে আজকে শুধুই আমি একটা ওয়াইফ, আর হতে পারে শুধুই একটা মা, শুধুই একটা মেয়ে থেকে যেতাম। এসবের কারণে একটা আলাদা পরিচয় তৈরি হয়েছে যে আমি আফরোজা। আচ্ছা, এই যে আপনি আপনার আলাদা পরিচয় তৈরি করেছেন, এমনি করে অনেকের পরিচয় তৈরি করে দিতে উজ্জ্বলা একটি পার্ট আপনার। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে উজ্জ্বলা আসলে শুধুমাত্র কি হাতে কলমে যেটা শেখাচ্ছে এরকমই, মানে প্র্যাকটিক্যালি, নাকি এটা থিওরিটিক্যাল কোনো কিছু রয়েছে? এটা যদি আমি বলি তাহলে উজ্জ্বলা আসলে ওই মডেলটাতে কাজ করছে। আমরা বেসিক্যালি উজ্জ্বলা শুরু করার আগে 2.5 বছর 2 বছরের উপরে আমরা ব্যাক এন্ডে এটা নিয়ে রিসার্চ করেছি। তারপরে আমরা দেখেছি যে মেয়েরা যারাই এই ইন্ডাস্ট্রিটা অনেক বড় পুরো বাংলাদেশে, বাট বিজনেসটা না শুধু ঢাকা কেন্দ্রিক হয়ে আছে। এটা রিজনটা কি আমরা তখন দেখতে পেলাম অনেকগুলো ইস্যুস আছে। এক হচ্ছে শেখার প্রপার জায়গাটা নেই, স্কুলিং সিস্টেমটা নেই, নাম্বার 1। নাম্বার 2, যেসব জায়গায় শিখছে, যে ম্যানার্সে শিখছে, সেটা শুধু দেখে দেখে বা হতে পারে শুধু শুনে শুনে, তো তখন একটা মানুষ ঠিকভাবে শিখতে পারে না। তো এখানে দরকার হচ্ছে থিওরিক্যাল পার্ট, প্র্যাকটিক্যাল, অ্যান্ড অবশ্যই তাকে বিষয়গুলোর অনেক ডেপথে যেতে হবে। তো ওটা আমরা যখন রিসার্চের পার্টের পরে আমরা দেখলাম মেয়েদের অনেকগুলো ল্যাক আছে। একটা হচ্ছে সে প্রপার কাজটা, হার্ড স্কিলসটা, ওটা শেখার জায়গা নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটার যে কাজটার বিজনেস পার্টটা, মানে আমরা সবাই বাংলাদেশে কয়জন এন্টারপ্রেনার আছেন, বিউটি এন্টারপ্রেনার, যারা কিনা বিজনেসটা শিখে এই বিজনেস এসছেন? কেউ নেই। সো সবাই বিজনেস শুরু করে আস্তে আস্তে ওইটা শিখে, ধাপে ধাপে শিখে। তো আমরা কি করছি, উজ্জ্বলা প্রতিটা মেয়েকে ক্লাসে বসিয়ে ওকে থিওরিক্যাল পার্টগুলো একদম ক্লিয়ার করে দিচ্ছে, এরপরে ওকে প্র্যাকটিক্যালি হাতে ধরে কাজটা করছে, এরপরে ওকে বিজনেসের ক্লাস দেওয়া হচ্ছে। সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে
কনফিডেন্স লেভেল বিল্ডিং করা মানে হচ্ছে উনি ওদের। যেইভাবে করে আত্মবিশ্বাস এক্স্যাক্টলি যেইভাবে করে উনি বলছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা ডিপ্লোমা কোর্স হওয়া সম্ভব রাইট আইডিয়া দিয়ে দিলাম। অবশ্যই একদম রুট থেকে একদম সো ইটস এবারে ডিপ্লোমা কোর্সের মতোই হয়ে যাচ্ছে যে সো এই জায়গাতে আমার একটা সার্টিফিকেট আছে, আমার একটা এক্সপেরিয়েন্স আছে, সো আমি যে কোনো জায়গাতে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারি। দেখুন আপনারা যেই সময়টায় শুরু করেছেন, যেটা হচ্ছে মেন্টাল হেলথের পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা প্রত্যেকটা বাংলাদেশের মেন্টাল হেলথ কর্মী যারাই আছেন আমাদের সাথে উজ্জ্বলের সাথে কাজ করছেন, মেয়েদেরকে এসে কনফিডেন্স বিল্ডিং করা। প্রত্যেকেরই তো একটা ড্রব্যাক থাকে, কোথাও না কোথাও ল্যাক থাকে, ওটাকে ওভারকাম করানোর জন্য আমরা ওটাকে বের করে মানে শারীরিক সুস্বাস্থ্যের সাথে সাথে মানসিক সুস্বাস্থ্যটা খুব বেশি জরুরি, বেশি ইম্পর্টেন্ট। রাইট। এবং যদি একজন মডেলের প্রসঙ্গও আসে, তিনি যখন আসলে মঞ্চে হাঁটছেন তখন তার ওই কনফিডেন্স থাকাটা খুব জরুরি। কনফিডেন্স না থাকলে মানুষ হাঁটতে ওই পারবে না। আত্মবিশ্বাসটা কোত্থেকে আসে? এইটা ফার্স্টের দিন যখন আমি শো করি, এটা আমার এখনো মনে আছে। রেশমা বোনের কথা বাদ রেখে মানে তারপরে আমি এত নার্ভাস ছিলাম যে ফার্স্ট এত মানুষের সামনে হাঁটবো কেমনে। তো আমাদের একটা টঙ্কু ভাই ছিল, সে কোরিওগ্রাফার মানে খুব কমই করছে কিন্তু হাঁটতো। সে আমাকে একটা কথা বলছে, রুমা বি কনফিডেন্ট, তুমি ভাববা তুমি একজন মানুষ আর সব গরু ছাগল। আমি কি বলো, আমি দেখতেছি এত অডিয়েন্স বলে কি না, তুমি চিন্তা করবা তোমাকে দেখতে ওরা আসছে, রাইট, তুমি কি করতেছো, তুমি একটা চিন্তা করো, চোখ বন্ধ করে হাঁটবা। আমি বললাম ওকে, চোখ বন্ধ করে হাঁটলে আমি তো পড়ে যাবো। সো আমাকে ভাবতে হবে যে আমি কাউকে দেখছি। হ্যাঁ, আমাকে ভাবতে হবে, দেখবা আমি কাউকে দেখতেছি না। আর সবসময় মডেলদের চোখ দেখবা এমনি থাকে, কখনো আই কন্টাক্টে থাকে না, কারণ আই কন্টাক্ট করলে মডেলরা কখনোই হাঁটতে পারবে না। রাইট। তো এই কনফিডেন্স নিয়ে ফার্স্টের দিন যখন হেঁটে ফেলছি, এমন অনেকেই যে জুতো একটা হিল খুলে গেল, এরকম ঘটনা আছে অনেক চলে গেল, বা একবার ইভেন শাড়ি, পুরো শাড়ি আমার দুইটা হিলে এরকম পেঁচে গেছে। পরে কিছু করার নেই, ওরকম ব্যালেন্স করে হাঁটতে হয়, আসলে কনফিডেন্স রাখতে হয়। নার্ভাস হয়ে গেলে মানুষ পড়ে যাবে। দেখো যেই সময়ে এই মানুষ এরা শুরু করেছিল কাজটা, সেই সময়টা ছিল খুবই ডিফিকাল্ট, খুবই চ্যালেঞ্জিং, এবং ওই জায়গাটা এই 10 বছর বলি, 20 বছর বলি, 15 বছর বলি, সেই জায়গাটা কিন্তু এখন ওই মানে পথটা অনেক সহজ হয়ে গেছে। এখন অনেকে আসছে, অনেকে কাজ করছে, অনেকে আত্মবিশ্বাস তৈরি হচ্ছে, এবং সেই জায়গা থেকে সবাই সবার মতো করে যার যার আইডেন্টিটির কাজগুলো করে নিয়ে যাচ্ছে। কিন্তু যারা শুরু করেছে তারা কিন্তু আসলে আমাদের অনেক গর্বের। ইগলু তারকাকথন আপনাদেরকে নিয়ে গর্ব করে, এবং ইগলু আইসক্রিম আপনাদের জন্য, ইগলু তারকাকথনের পক্ষ থেকে আইসক্রিম খেতে খেতে আমরা আয়োজন থেকে বিদায় নেব, কিন্তু তার মানে এই না যে বিদায় নেবার আগে গান বাজ যাবে। এক্স্যাক্টলি। অনেক অনেক ধন্যবাদ, অনেক 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 শুভেচ্ছা এবং শুভকামনা রইল আফরোজা, সনিকা এবং ডিজে সনিকা এবং সৈয়দ আপনাদের জন্য। একটু গান দিয়ে আমরা আয়োজন থেকে বিদায় নেব। এবং প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ডিজে সফটওয়্যার এই মুহূর্তে নেই, কিন্তু কণ্ঠটা রয়েছে, সেই কণ্ঠ দিয়ে আজকে গান শুনতে বিদায় হবে। ভালো থাকবেন। এবং আরেকটু কথা, 1 তারিখে আমাদের জন্মদিন, মানে চ্যানেল আই এর জন্মদিন। সো আমরা 20 বছরে পদার্পণ করতে যাচ্ছি, দাওয়াত কিন্তু রইল। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের মধ্য দিয়ে ইন্ডাস্ট্রির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি, নিমন্ত্রণও দিলাম যে আমাদের এই আয়োজনের সঙ্গে থাকবেন। এবারে গান হবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আমাদের সঙ্গে থাকবেন সবসময়। যদিও ভয়েস একটু ক্র্যাক আছে, বাট আই এম নট আ প্রফেশনাল সিঙ্গার, আমি 1-2টা লাইন গেতে পারি। ওকে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। বাবা।